নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। তবে নারদে আজকে বিষয়ে যাব, তবে তার আগে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে পুরনো নির্দেশিকা ও নিষেধাজ্ঞা ফের কার্যকর করল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে আগত 2 ও 4 চাকার গাড়িতে স্টিকার থাকা আবশ্যক করা হয়েছে। এছাড়াও একাধিক যে পুরনো নির্দেশিকা ছিল বা নিষেধাজ্ঞা ছিল সেগুলো আবারও কার্যকর করা হলো বলে জানা যাচ্ছে। যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনার জেরে বলা যেতে পারে পুরনো নির্দেশিকা ও নিষেধাজ্ঞা ফের কার্যকর করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শ্রীরামপুর ভট্টাচার্য কি বলছে শুনবো। তারা আজকেও যখন চায় তারা তখন ইউনিয়ন রুম খুলতে পারে, তখন বন্ধ করতে পারে, তাদের বলার কেউ নেই। আজকে কর্তৃপক্ষ বলছেন যে রাত অব্দি অনুষ্ঠানের পারমিশন ছিল না। তবে কারা পারমিশন দিল, কাদের বলবতে এই প্রোগ্রামটা তারা করতে পারলো, কারা ওই সবার আশপাশে যেখানে প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন নেশাদ্রব্য এত বহুল পরিমাণে পাওয়া গেল, আমি প্রশ্ন তুলছি। আমি জানি না এখন এনার কি হয়েছে, আমি কোনো দাবি তার আগে করবো না, পোস্টমর্টম রিপোর্ট আসেনি। কিন্তু আবার একটা মায়ের কোল খালি হলো। আবার স্বপ্নদ্বীপের মতনই এদের নতুন করে আবার কখনো স্বপ্নের দ্বীপ ঝরে গেল না তো? আজকে প্রশ্ন উঠছে এইখানে যে বা যারা ছিল কেন তাদের পালাতে দেখা গেল ঘটনা ঘটার পর? কি এমন তারা করেছিল যে সিসিটিভি ফুটেজ কোনো জায়গায় যারা লোকাল যারা স্থানীয়রা ছিল তারা দেখেছেন যে তারা পালিয়ে যাচ্ছে? কেন? এই ঘটনার পেছনে কি আছে? সত্য উদয় হোক। আর বারংবার ধরে দেখছি আমরা সিসিটিভি নিয়ে দাবি বিভিন্ন ঘটনা ঘটে হয়, সিসিটিভি বসাচ্ছি দাবি হয়, কিন্তু কেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের নিজেদের সিসিটিভি লাগানোর ক্ষমতা নেই? একটা স্কুল কর্তৃপক্ষের 10-15টা সিসিটিভি 20টা সিসিটিভি লাগানোর ক্ষমতা রয়েছে। একটা যাদবপুর ইউনিভার্সিটির মতন প্রতিষ্ঠানের সত্যিই কি অর্থকরী অবস্থান নেই যে তারা লাগাতে পারে না নিজেদের প্রয়োজন অনুসারে? আমি নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি সরকারের তরফ থেকেও আগামী দিনে আমরা আরো অ্যাক্টিভ স্টেপস দেখব, এবং তারা আগেই বলেছেন তারা তাদের তরফ থেকে করবেন। কিন্তু যেভাবে এই ইউনিভার্সিটিতে ল্যাকিং অফ সিকিউরিটি হচ্ছে, আমরা দাবি করছি যাতে এখানেও একটা পুলিশ পিকেটিং বসানো হয়, এইখানে যেন পুলিশ থাকে এবং তারা যথার্থভাবে সরকার তাদেরকে দেখে কিভাবে সার্বিক নিরাপত্তার স্বার্থে তারা এখানে থাকে, এখানে যেন তাদের নিরাপদভাবে যাতায়াত করতে পারে। আজকে যারা 10-12 পাস করে বেস্ট ছেলে মেয়েরা এখানে পড়তে আসে, বেস্ট ছেলে মেয়ে মানে যারা 10-12 অব্দি কোনো রকম বাজে কাজের সঙ্গে যুক্ত নয়, তারা নেশার থেকে দূরে, তারা পড়াশোনা করে, তারা খেলাধুলো করে, কিন্তু কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে না। কিন্তু এটা কোন পরিবেশ যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে আছে যেখানে ছেলেমেয়েরা আসার পর তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে? কারা দায়ী এর পেছনে? আজকে কোনো প্রাক্তন ছাত্র অবশ্যই ইউনিভার্সিটিতে বিশেষ প্রয়োজনে আসতে পারে, কিন্তু কারা কোনো কাজকর্ম নেই, তারা শুধুমাত্র ইউনিভার্সিটিতে এসে তারা মগজ ধোলাই করে ছাত্রছাত্রীদের বিপদে চালনা করার চেষ্টা করছে, এটাও ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানতে হবে। আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি, আমরা রিসিভ করেছি। আমরা তাদের কাছে একটা 7 দিনের সময়সীমা দিয়েছি, তাদেরকে অনুরোধ করেছি 7 দিনের মধ্যে আপনারা জানান আপনারা কি কি স্টেপ নিচ্ছেন, কি কি ভূমিকা নিলেন। যদি আমরা দেখি যে এই মুভমেন্টটা যথার্থ হচ্ছে না, আজকে যেমন আমরা আবার এখান থেকে একটা মিছিল করে ডেপুটেশন থানায় গিয়ে দেব, তাদের কাছেও সার্বিক রকম সহযোগিতা চাইবো। আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে নামবো। আমাদের সৌজন্য বোধকে, আমাদের ভদ্রতাকে আমাদের দুর্বলতা ভাবা যেন উচিত নয়। আজকে এই ক্যাম্পাসের মধ্যে আমাদের যদি ক্ষমতা ছিল, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে না আটকাতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় না আটকাতেন, এদের এত বিপ্লবে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে করা সম্ভবপর ছিল না। আর বিপ্লবের নামে তারা যে নোংরামিগুলো করছে, সেই নোংরামির তীব্র বিরোধিতা তৃণমূল ছাত্র পরিষদ করছে। আমাদের প্রত্যেকটি রানিং স্টুডেন্টরা এখানে আছে, এবং এই ঘটনার পরবর্তী পর্যায়ে আমাদের কিশোরয় রায় আমাদের দায়িত্বপ্রাপ্ত, তিনি তার সঙ্গে প্রচুর ছাত্রছাত্রী যোগাযোগ করেছে। তারা বলেছে তারা ক্যাম্পাসের সিসিটিভি চাইছে, বিভিন্ন ইম্পর্টেন্ট স্পটগুলো সবার আগে সিসিটিভি লাগানো হোক, তারা সিকিউরিটি চাইছে, তারা পুলিশ পিকেটিং চাইছে, এবং আরো বেশ কিছু দাবি, বেশ কিছু আলোচনা হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে। আমরা যেহেতু তাদেরকে 7 দিনের সময়সীমা দিয়েছি, আমরা প্রত্যেকটি কথা মিডিয়ার সামনে আনছি না, কিন্তু সেইগুলো যদি না হয় আমরা অবশ্যই স্টেপ নেব। আর আবারও বলছি, যারা ছাত্র রাজনীতির নামে, যারা ছাত্রছাত্রীদের অপহরণ, তাদের খুন ধর্ষণ, তাদের মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে,
এবং বিভিন্ন নোংরা টোপ দিয়ে তাদের ইউনিয়ন করতে বাধ্য করছে, তাদের ব্ল্যাকমেলিং করছে, এমন অনেক কিছু প্রমাণ, এমন অনেক কিছু কথা আমাদের কাছে জানা আছে। আগামী দিন যদি এর সুরা না হয়, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আনবো এবং আমরা এটা প্রকাশ্যে আনবো। মিছিলের পর পুলিশের পর তোমাদের এখানে আজকের বিষয়ে আমরা আসবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছিলাম, এর পাশাপাশি যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আর এক বিশ্ববিদ্যালয়ের ঘটনা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সেখানে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। বিশ্বভারতীর নরেন্দ্র কাপে মাঠ দেওয়া নিয়ে শাসক ও প্রাক্তনীদের সমালোচনার মুখে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। একটি রাজনৈতিক দলের কর্মসূচির জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ কিভাবে মাঠ দিল, সেই প্রশ্ন তুলেছেন শান্তিনিকেতনের সাধারণ মানুষও। দেখুন। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বঙ্গ বিজেপি। বোলপুরে বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের মাঠে হচ্ছে এই টুর্নামেন্ট। একটি রাজনৈতিক দলের দলীয় কর্মসূচির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে মাঠ দিল, এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। বিবেকানন্দের শিকাগো ভাষণের ঐতিহাসিক দিনের স্মরণে 11 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নরেন্দ্র কাপ। শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মদিন 17 সেপ্টেম্বর, আর তাতেই বিজেপিকে নিশানা করেছে বিরোধীরা। এখানে নরেন্দ্র কাপ হচ্ছে, তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতি শুরু হয়ে গেল, এবং এখানে যিনি উপাচার্য আছেন তাকেও আমরা প্রশ্ন করছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি উপাচার্য, কিভাবে তিনি বিজেপির, এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম, এটা একটা রাজনৈতিক কর্মসূচি, তো বিশ্বভারতীর মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি করে তিনি রাজনীতি করার অনুমতি দেন? তো প্রয়োজনে যদি এরকমভাবে বারবার হতে থাকে, আমরা উপাচার্যকে ডেপুটেশন দেবো এবং এর বৃহত্তর একটা সদুত্তর আমরা চাওয়ার জন্য তার আন্দোলন করব। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। সিপিএম ও তৃণমূল জন্মলগ্ন থেকেই বিজেপির খারাপ দেখে, দাবি বোলপুরের গেরুয়া শিবিরের। তৃণমূল এবং সিপিএম আমার মনে হয় জন্ম লগ্নটাই ওই বিরোধিতা করার, ভালো কাজের বিরোধিতা, খারাপ কাজের বিরোধিতা করলে মানা যায়। আজ পর্যন্ত কমিউনিস্টরা এবং তৃণমূল ভারতবর্ষে যত মোদিজি বসার পর ভালো কাজ, ভালো সিদ্ধান্ত, ভালো প্রস্তাব নেওয়া হয়েছে, কোনো কাজে ওদের আনন্দে সহযোগিতা করা দেখেছেন? সব কাজে বিরোধিতা। যদিও বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক কৌতিক ঘোষ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় খেলাধুলোকে গুরুত্ব দিয়ে অনুমতি দিয়েছে, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড হচ্ছে না বলে আবেদন করা হয়েছে। 17 সেপ্টেম্বর বিশ্বভারতীর নিজস্ব অনুষ্ঠান থাকায় 12 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত মাঠ দেওয়া হয়েছে। মনাবীর বংশীর রিপোর্ট, কলকাতা টিভি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে অভিজিৎ চৌধুরী, বিজেপির পক্ষ থেকে রয়েছেন শ্যামাপদ মণ্ডল। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি অভিজিৎ দা আপনার কাছেই আসবো শুরুতে। এই যে বিশ্বভারতীতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, রাজ্যে একমাত্র, সেখানে একটি রাজনৈতিক দলের কর্মসূচি, এটা তো একটা রাজনৈতিক দলের কর্মসূচি, নরেন্দ্র কাপ, তারা ফুটবল খেলাকে গুরুত্ব দিতে চাইছে, যেমনভাবে আপনারাও করে থাকেন এ রাজ্যে কন্যাশ্রী কাপ। তো বিজেপিও এখন এই জনসংযোগের একটা মাধ্যম হিসেবে এটাকেও হাতিয়ার করেছে। তো বিশ্বভারতীতে মাঠ রয়েছে, সেখানে যদি হয় খেলাতে, অসুবিধাটা কোথায়? দেখুন, অসুবিধা বলতে বিশ্বভারতী বা যে কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা যে কোনো স্কুল, সেখানে কোনো রকম রাজনৈতিক কর্মসূচি বা বিশেষ করে কোনো রকম রাজনীতিকে প্রবেশ করানোর বিরুদ্ধে আমরা। কারণ শিক্ষাঙ্গন হচ্ছে শিক্ষার জায়গা, সেখানে ছাত্রছাত্রী শিক্ষার্থীরা পড়াশোনা করবে, খেলাধুলা করবে, এটাই আমরা জানি। সেখানে দাঁড়িয়ে একটা রাজনৈতিক মতাদর্শকে ঘুরপথে ঢুকিয়ে দেওয়া, এর তীব্র বিরোধিতা আমি করছি। পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে আমরা সবসময় এই রকম রাজনীতিকরণ, গৈরিকীকরণ এবং সাম্প্রদায়িক শক্তির প্রবেশ, এর বিরুদ্ধে।
এবার এই যে নাম নরেন্দ্র কাপ, এর প্রসঙ্গে আসার আগে যেহেতু 11ই সেপ্টেম্বর থেকে শুরু, তাই প্রথমেই বলবো স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার মূল যে তার বক্তব্য ছিল, সেখানে তিনি বলছেন যে কোনো ধর্মই শ্রেষ্ঠ বা কোনো ধর্মই নিকৃষ্ট নয়, এবং অসহিষ্ণুতা, গোঁড়ামি, এখান থেকেই কিন্তু মানবতার অধঃপতন শুরু হয়, এখান থেকেই শুরু হয় যুদ্ধ লড়াই। তাই কোনো সম্প্রদায় বা কোনো একটা ধর্মকে সেই ধর্মের গোঁড়ামি থেকে এবং সেই ধর্মকে আগলে রেখে একটা সাম্প্রদায়িক শক্তি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের যুব সমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে ফুটবলকে সামনে রেখে, একটা খেলাকে সামনে রেখে তারা প্রবেশ করবে, এর তীব্র বিরোধিতা করছি। বেশ, শাহাবুদ্দুল্লাহর কাছে আসবো। শাহাবুদ্দুল্লাহ, তৃণমূলের বক্তব্য শুনলেন যে কি কারণে তাদের এই বিরোধিতা। অভিজিৎ দা আবার আসবো, একবারই শেষ নয় আপনার বক্তব্য। শাহাবুদ্দুল্লাহর কাছে আসি। শাহাবুদ্দুল্লাহর কাছে আমার তৃণমূল যা বলেছে, কিন্তু আমার একটা প্রশ্ন যে এই যে কাপ, নরেন্দ্র কাপ, এই নরেন্দ্র বলতে কে, কাকে বোঝাতে চাইছেন আপনারা? এটা যদি একটু পরিষ্কার করেন, বিষয়টা আমার কাছে খুব একটা পরিষ্কার নয়। হ্যাঁ, সকলকে আমার নমস্কার। দেখুন, 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে বক্তব্য রেখে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের পরম্পরা, ভারতবর্ষের আধ্যাত্মিকতা বিশ্বের দরবারে উনি ভারতবর্ষ শ্রেষ্ঠ একটা দেশ এটা প্রমাণ করেছিলেন। আর সেই তারপর থেকে বিবেকানন্দর নামে যে জয়ধ্বনি সারা বিশ্বে, একমাত্র ভারতবর্ষের চিন্তা ভাবনা, ভারতবর্ষের সংস্কৃতিকে উনি তুলে ধরেছিলেন। আর ঠিক আমরা সেই দিনটিকে বেছে নিয়ে স্বামী বিবেকানন্দকে সম্মান জানিয়ে যুব সমাজ বর্তমানে যেভাবে অন্য দিকে চলে যাচ্ছেন, মানে বিপথে পরিচালিত হচ্ছেন, দেখবেন বেশিরভাগ গ্রামগঞ্জে শহরে ছেলেরা খেলাধুলায় মতি নেই, তারা মোবাইল নিয়ে কোথাও বসে থাকছে, কোথাও রকে আড্ডা মারছে। এই জন্য আমরা বিবেকানন্দকে সম্মান জানিয়ে সেই বিবেকানন্দের আদর্শ এবং তার যে আধ্যাত্মিকতা সেটাকে সামনে রেখে যুব সমাজকে ঠিক একই পথে ঘোরাবার জন্যে আমরা প্রত্যেক খেলোয়াড়, প্রত্যেক জায়গার খেলোয়াড়কে আহ্বান করেছি। আপনাকে বোঝাতে পারলাম যে কোনো সম্প্রদায়, যে কোনো এই যে নরেন্দ্র কাপ, এই নরেন্দ্র কোন নরেন্দ্র? নরেন্দ্রনাথ দত্ত নাকি নরেন্দ্র মোদী? এই নরেন্দ্র দত্ত, নরেন্দ্রনাথ পরিষ্কার। ওই জন্য আমরা 11 সেপ্টেম্বর থেকে করেছি। আপনারা খেলাটা শেষ করছেন 17ই সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিন। হতে পারে সেই শুধু কি 17 সেপ্টেম্বর কেবল কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন? সারা ভারতবর্ষে আর কারো জন্মদিন নেই? ওদিন তো আপনাদেরকে খুঁজে দেখতে হবে। ওই 17 সেপ্টেম্বর অনেক মুনি ঋষি, না বিবেকানন্দের নাও থাকতে পারে, সেদিন একটা বিশ্বকর্মা পুজোর দিন, এটাও আপনাদের জানা উচিত। বিশ্বকর্মা হচ্ছে আমাদের সমস্ত, হ্যাঁ হ্যাঁ ঠিক। তো একটা টাইম মেনটেন্স করে আমরা খেলাটা করেছি 11 to 17 সেপ্টেম্বর। সেখানে 17 সেপ্টেম্বর অনেকেরই জন্মদিন পড়ে থাকতে পারে, তাতে কোনো তৃণমূলের নেতারও জন্মদিন পড়ে থাকতে পারে বা আছে, এটাতেও কোনো চিন্তা নেই। তাই আমরা রাজনীতি করার জন্য আসিনি। হয়তো আপনাদের মনে হবে আমি রাজনীতি করি, বলে তাহলে প্রধানমন্ত্রী এত ছবি কেন? কোনো সামাজিকতা, তাহলে এত প্রধানমন্ত্রীর ছবি কেন? তাহলে তো নরেন্দ্রনাথ দত্তেরই বিভিন্ন ছবি থাকতে পারে। সামনে লড়ার ক্ষমতা নেই, তাহলে নরেন্দ্র মোদীর এত ছবি কেন? যদি রাজনীতি না করছেন এটার মাধ্যমে, লড়াই করার ক্ষমতা নেই, তাহলে বিজেপির নেতা আমার কথাটা প্রধানমন্ত্রীর নাম বা ছবি ব্যবহার কেন যদি রাজনীতি না থাকতো? শুনুন না, আমাকে বলতে দিন। হ্যাঁ, রাজনীতি নেই এটা আমি জোর করে বলছি এবং জোর গলায় বলছি। রাজনীতি নাই, এখানে রাজনীতি খোঁজার একটা অপচেষ্টা চলছে, এখানে রাজনীতি নিয়ে আসার একটা প্রচেষ্টা চলছে।
এটা সর্বৈব কেন মিথ্যা। আর আপনাদের অভিজিৎ এই বাবু নিশ্চয় তৃণমূল দল আপনাদের করেন। কি অভিজিৎ বিজেপিতে বাবুকে বা আমি প্রশ্ন করি, আরএসএসে কি আর অভিজিৎ কোনো বাবু ক্রীড়াবিদ ছিল না? আমাকে উত্তর দিন। যে একটা আপনার বোলপুর দাঁড়ান। সাংগঠনিক আর জেলার অভিজিৎ দা শুনি, একজন অভিজিৎ দা একটু সভাপতি আমার কাছে শ্যামাপদ শুনুন, দার শুনুন, বক্তব্য শুনি, আসবো আবার আপনার আপনাদের কাছে। কি কোনো ক্রীড়াবিদ নেই? আর কোনো ক্রীড়াবিদ ছিল না বোলপুরে? হ্যাঁ, বোলপুরে কি আর কোনো ক্রীড়াবিদ ছিল না? অনেক ক্রীড়াবিদ আছে। ক্রীড়াবিদরা সব জয়েন্ট কনভেনার শুনুন, এখানে আপনি যারা হচ্ছেন যারা সভাপতি খেলা বিজেপি করে তারাই যে এবং খেলা সম্পাদক। আয়োজন করে, তার ওটা রাজনৈতিক ক্ষেত্রে সেটাই তো সভাপতি। বলছি। তাহলে আমি বোলপুর রাজনৈতিক শহর, ক্ষেত্রে শান্তিনিকেতন, সভাপতি, কিন্তু বীরভূমে আমি কি কি আর সমাজের কোনো সব ক্রীড়াবিদ সমাজের ছিল না? সভাপতি? তাহলে আমি তো ব্যক্তি শ্যামাপদ মণ্ডল। আমি যেমন খেলা করাচ্ছি, সেরকম আমার ক্লাবে দুর্গাপূজা করাই, আমার ক্লাবের অনুষ্ঠান করাই। তাহলে আমি কি সেগুলোও করাতে পাবো না? আর আপনার কাছে আমার বিনম্র নিবেদন, আপনার যখন মুখ্যমন্ত্রী বোলপুরে এলো, আপনারা বিশ্বভারতীর মাঠে ঝান্ডা লাগিয়ে গাড়ি রাখলেন, এটা কোন জায়গায় রেখেছিলেন? ওটা কি রাজনীতিকরণ নয়? ওটা কি রাজনীতি করার একটা বিশেষ প্রচেষ্টা নয়? এটা আপনি আমাদের জোর করে কোথায় বলছেন। একটা বিজেপি ঝান্ডা বিশ্বভারতী দেখাতে পারবেন? বিশ্ববিদ্যালয়ের কোথায় একটা একটা ঐতিহ্য বিজেপির আছে। শব্দ দেখাতে পারবেন? বর্তমানে না, কোনো জোর বিজেপি নয়, সরকার, কোনো বিজেপি জোর নয়। নেতাদের একটাই অভিজিৎ লক্ষ্য, বাবু, কোনো জোর নয়। বাংলা যেটাকে এবং বলছি বাঙালির তার উত্তর দিন। সংস্কৃতিকে ধ্বংস করো। যে কথাটা, যে বাংলার কথা, ঐতিহ্য কৃষ্টিকে ধ্বংস করো। আরে বাংলার বাঙালির সমস্ত আপনাদের দরদ এখন বিশ্ববিদ্যালয়, বেশি গেছে। শিক্ষাঙ্গন, বাঙালির সর্বনাশ করে যারা হচ্ছে স্বামী বিবেকানন্দ, বাঙালিদেরকে রবীন্দ্রনাথ শ্মশানে ঠাকুর পাঠিয়ে থেকে আজকে শুরু আপনারা করে বাঙালির সুশ্রুতি যারা দেওয়ার চেষ্টা করছেন। বাংলাকে এগিয়ে আমি নিয়ে যে গেছে, হ্যাঁ, তাদের নামকে অবশ্যই ব্যবহার করে আপনার অভিজিৎ কাছে দা, আমি অভিজিৎ দা, প্রশ্ন করছি, অভিজিৎ দা, মমতা অভিজিৎ দা, বন্দ্যোপাধ্যায় যেদিন শ্যামাপদ দা, এই যে আপনারা আমাকে ফুটবল কথা বলতে টুর্নামেন্ট দিন। করছেন, ভালো কথা। কথা বলতে দিন। বিশ্বভারতী অভিজিৎ দা, please, বিশ্ববিদ্যালয় অভিজিৎ দা, please, কলঙ্কিত করা আমাকে হলো। অভিজিৎ দা, দিতে যে বলুন। ভাবনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন, স্বামী অভিজিৎ দা, বিবেকানন্দ অভিজিৎ দা, দেখেছিলেন, অভিজিৎ এবং দা, সবার please, উপরে একটু মানুষত্ব, শুনুন, একটু সেটাকে শুনুন। আজকে দূরে ঠেলে দিয়ে মুখোশের আড়ালে এরা এসব ফুটবল ম্যাচ করছে। অভিজিৎ দা, অভিজিৎ দা, একটু শুনুন। শ্যামাপদ দা, আমার বক্তব্য এই ক্ষেত্রে যে আপনারা নরেন্দ্রনাথ দত্তকে সম্মান জানাতে এই কাপ করছেন, ফুটবল খেলা করছেন। ঠিক, বিবেকানন্দও বলতেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো। তো একজনও প্রাক্তন ফুটবলার, অন্তত আমি যে ছবি দেখতে পাচ্ছি, কাউকে দেখতে পেলাম না উদ্বোধনের সময়। আপনারা কি তাদের কাউকে ডাকার প্রয়োজন বোধ করেছেন কিনা আমি জানি না। এক, দুই হচ্ছে কেন্দ্রীয় একটা বিশ্ববিদ্যালয়, সেখানেই বা এই খেলার আয়োজন করার মানেটা কি? আপনারা যেহেতু বিজেপি কেন্দ্রে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেতে মাঠ পেতে সুবিধা আরো হচ্ছে, আমরা 5-7 জনকে ডেকেছিলাম। না, কখনো নয়। মাঠ পেতে সুবিধা হবে এটা কোনো কারণে নেই। তারা কি আমাদের মাঠ করে দিয়েছেন নাকি? মাঠ বিশ্বভারতীর কাছে আমরা নিবেদন রেখেছিলাম যে আমরা ছাত্র ছাত্রীদের, খেলোয়াড়দের খেলা করা, আমাদেরকে মাঠ দিয়েছেন, এখানে কোনো অন্যায় দেখিনি। আমি তো অভিজিৎ বাবুকে প্রশ্ন করলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুরে 2-3 দিনে প্রোগ্রাম করলেন, বাসগুলো বিশ্বভারতীর মাঠে ঝান্ডা লাগিয়ে ভরলেন, এর উত্তর উনি কি দেবেন? এটা কি বিশ্বভারতীকে রাজনীতি কলঙ্কময় করতে চাইলেন না? কার নির্দেশে, কার পারমিশনে? হ্যাঁ, অবশ্যই আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা প্রেস করেছিলাম, বিভিন্ন ভাবে প্রশ্ন করি। ওনাদের কাছে আমাদের জ্ঞান নেওয়ার মতো অবস্থান এখন নেই। এবার অভিজিৎ দাকে উত্তর দিতে দিন। শুনুন, আমরা বলুন কেন আমাদের মুখ ঠিক আছে, আমরা সারা বাংলায় বিবেকানন্দকে নিয়ে ভাবি, বিবেক উৎসব করি, আমরা নানা ধরনের উৎসব, এবং সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল ভাষা আন্দোলন। যে আপনি যে আজকে যে মাতৃভাষায় কথা বলছেন, যে ভাষায় কথা বলছেন, বাংলা ভাষা, তাকে রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় যে ভাষা আন্দোলন, পুনরায় বাংলা ভাষাকে সারা বিশ্বের দরবারে, এই যে আজকে অন্যান্য রাজ্যে বাংলা ভাষাভাষী লোককে মারা হচ্ছে, তার এগেইনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে রক্ষার জন্য তিনি সেদিন পথে হেঁটেছিলেন। আপনি সেই ভাষা আন্দোলনকে অপমান করছেন, সেই ভাষা আন্দোলনের বিরুদ্ধে আপনি কথা বলছেন। আজকে আপনি আমার কথা শুনুন, যে কথা বলছেন, অভিজিৎ বাবু, আজকে যে কথা বলছেন তার কোনো প্রমাণ আপনার কাছে নেই। আপনার পরিবারে যারা বয়স্ক মানুষ, তারা কি মমতা ব্যানার্জির কাছে বাংলা ভাষা রক্ষা করা, শেখার কথা ভেবেছিল? আপনি কি মমতার কাছে বাংলা ভাষা শিখেছেন, রক্ষা করার কথা ভেবেছেন? না আমি করেছি, না এই বাঙালিরা করেছে। উনি কি বাংলা ভাষার কথা বলছেন? বাংলা ভাষা ওনাকে শিখতে হবে। উনি কি বাংলা ভাষার উপকার নাকি?
বর্তমানে না, কোনো কেন্দ্রীয় প্রসঙ্গ নয়। সরকার এবং আরে বাংলা বিজেপির ভাষা, একটা আমি কি বাংলায় আক্রমণের কথা ফলে বলছি? অভিজিৎ না, দাস, বাংলা আমরা অন্যদিকে চলে যাচ্ছি। বাঙালি এই ভাষা কারণ সারা আক্রান্ত ভারতবর্ষে ভাষা, আক্রান্ত বাঙালি নিয়ে আমরা অনেকগুলো শো করেছি, আলোচনা হয়েছে। আমাদের সময় কম, সীমিত সময়, সাবজেক্টে আসুন। অভিজিৎ দা প্লিজ, অভিজিৎ দা শুনেছি আপনার বক্তব্য, এই নিয়ে আজকে এই নিয়ে চর্চা হবে না। অভিজিৎ দা, সভাপতি দা প্লিজ, আমরা এই নিয়ে অনেক চর্চা করেছি, বলবেন না। এগুলো নিয়ে আমরা অনেক দিন শো করেছি, লাগাতার শো করেছি আমরা। সভাপতি দা, অভিজিৎ দা দুজনকেই বলছি আজকে সাবজেক্টে আসি। আমি সভাপতি দা আপনার কাছে, সভাপতি দা আমি আজকে ওই বিষয়ে যেতে চাইছি না প্লিজ। আমি আজকের বিষয়, আমি অভিজিৎ দাকে বলছি যে আমার অনুষ্ঠানের সময় খুব কম, অন্যদিকে গেলে এতটা সময় নেই, এতটা ছড়ানোর সময় নেই। শ্যামাপদা, আপনারা বিজেপি তো রাজনৈতিক দল, আজকে প্রথম এসছে এমনটা নয়। আর এ রাজ্যেও বিজেপি যেটুকু আস্তে আস্তে আসন বেড়েছে, শূন্য থেকে তারা আজকে এতজন বিধায়ক হয়েছে, এতজন সাংসদ হয়েছে। আমার বক্তব্য যে এই নরেন্দ্র কাপ করার কথা এতদিন কোনোদিন আপনারা ভাবলেন না, হঠাৎ করে এই 26শে নির্বাচনের আগেই ভাবনাটা মাথায় এলো কেন? তাহলে কি সেটা রাজনৈতিক নয় কেন? কোন 26শে নির্বাচন নয়, এটা একটা জনসংযোগের একটা আপনি পন্থা। সাংবাদিকতা করেন, আপনিও সঠিক সময়ে সবকিছু করতে পারেন না। একটা প্রতিকূলতা যুব সমাজের মধ্যে এসেছে, একটা অপসংস্কৃতি যুব সমাজকে ধ্বংস করছে। এটা আমরা যখন লক্ষ্য রাখলাম, তখন আমরা যুব সমাজকে সঠিক পথে ঘোরানোর জন্য এই খেলার ব্যবস্থা করেছি। আপনি যখন বলছেন যে যুব সমাজে একটা অন্যদিকে চলে যাচ্ছে, মোবাইলে আসক্ত হচ্ছে, ফুটবল খেলাটা তাদের দরকার, অথচ ভারতের ফুটবল ফেডারেশন AIFF সেখানে দিনের পর দিন গত 3 বছর ধরে বসে রয়েছেন কল্যাণ চৌবে, তিনি আপনার দলেরই সদস্য। ভারত সরকার এই ভারতে গোটা দেশে ফুটবলের উন্নতির জন্য কি করে? আর ভারতীয় ফুটবল আজকে কোথায় পৌঁছে গেছে? ফিফা অলরেডি তাকে 30শে অক্টোবর পর্যন্ত টাইম দিয়ে দিয়েছে ব্যান করার জন্য। একের পর এক খেলা বন্ধ রয়েছে, টুর্নামেন্ট বন্ধ রয়েছে। আর আপনারা বলছেন যে এই ম্যাচ বা এই টুর্নামেন্ট করছেন নাকি যুব সম্প্রদায়ের উন্নতির জন্য, মানসিক শারীরিক সমস্ত কিছুর উন্নতির জন্য। আরে আপনার জেনে রাখা ভালো, আপনার প্রশ্ন আমি শুনলাম, আমার উত্তর শুনুন। আপনার জেনে রাখা ভালো, এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর খেলার জগতে বিশ্বের কাছে ভারতবর্ষ কোন জায়গায় পৌঁছেছে, কত স্বর্ণপদক ভারতবর্ষ জিতেছে। আর খেলার প্রতি ভারত কোথায় আছে? আরে ফুটবল কেন, শুধু খেলা ফুটবল নয়, সমস্ত রকমের খেলা আছে। ফুটবল নিয়ে আলোচনা করছি, খেলাতে ফুটবলের দেশের যেভাবে ফুটবলের অবস্থানটা জানেন কি? ফিফা বাজেট দেয় 133-এ, একটা সময় আমরা 94-তে পৌঁছে গিয়েছিলাম, আজকে আমরা 133-এ এসে দাঁড়িয়েছি। 194 পৌঁছে গিয়েছিল। তারপর আমার কথাটা কি, যে যুব সমাজের আজ খেলার দিকে মতি কমে গিয়েছে। দাদা সরকারি তো আমাদের এই সরকার খেলার দিকে মতি নেই। AIFF কি করছে? আপনি কোথায় খেলা? রাজনৈতিক দলকে এটা নিয়ে ভাবতে হচ্ছে, কারণ রাজনীতি করার জন্য। বেশ অভিজিৎ দা তাড়াতাড়ি শেষ করুন। অবশ্যই সরকার কি ঘরে থেকে ধরে ধরে এনে ছেলে খেলা করাবে? সরকারের উত্তর থাকবে না। সরকার আপনারা কোথা থেকে ধরে ধরে এনে খেলা করাচ্ছেন? সরকার আপনারা কোথা থেকে ধরে ধরে এনে খেলা করাচ্ছেন? তাহলে অবশ্যই উদ্যোগ আছে। অভিজিৎ দা শেষ করুন। অবশ্যই উদ্যোগ আছে। সারা বিশ্বভারতী শুনুন, অবশ্যই আমাদের উদ্যোগ আছে। যুব সমাজের জীবন জীবিকা শেষ করে দিল, চাকরি বিক্রি করলো, এরা যুব সমাজের পান দেবে, আমাদেরকে শুনতে হবে। তার সঙ্গে আজকে ফিজিক্যাল এডুকেশনের যে ভবন, সেখানে অধ্যাপকের নিয়োগ নেই, সেখানে এই যুব আজকে সময় নেই আমাদের। এখানে শেষ করতে হবে। অভিজিৎ দা এবং শ্যামাপদ দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকে সময়টা খুবই কম পেলাম, তবে নিঃসন্দেহে যে অভিযোগ উঠছে যে এই নরেন্দ্র কাপ আসলে একটা রাজনৈতিক জনসংযোগ করার জন্যই চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এই মুহূর্তে আমাদের অন্য একটি খবরের দিকে নজর রাখতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খবর দিয়ে শুরু করেছিলাম আজকের এই অনুষ্ঠান। তো যাদবপুরে ছাত্রী মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট, আর ময়নাতদন্তের রিপোর্টে জলে ডুবে মৃত্যুরই উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে।
যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে এসেছে এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রী মৃত্যুর যে রহস্য ঘনীভূত হচ্ছিল তাতে ময়নাতদন্তের রিপোর্টে জলে ডুবে মৃত্যুর উল্লেখ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে, তাতে জলে ডুবে মৃত্যুর কথাই উল্লেখ করা হয়েছে। যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনা, বারবার কেন যাদবপুরে এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টে আর কি কি রয়েছে জানবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, ডুবেই মৃত্যু পরিষ্কার হলো। পিএম এর প্রিলিমিনারি যে পিএম রিপোর্ট ইতিমধ্যেই পুলিশের হাতে। কাটাপুকুর মর্গে আমরা দেখেছি যে অনেকক্ষণ সময় লেগেছে এই ময়না তদন্তের, এবং তারপরেই যে প্রিলিমিনারি পিএম রিপোর্ট যে পুলিশের হাতে, সেই পিএম রিপোর্টে কার্যত পরিষ্কার যে জলে ডুবেই মৃত্যু হয়েছে এই ছাত্রীর। তবে এই ছাত্রী নেশাগ্রস্ত অবস্থায় ছিল কিনা সেই কারণের জন্য ভিজেরা কালেক্ট করা হয়েছে, এবং সেই ভিজেরা রিপোর্ট এলেই কিন্তু কার্যত পরিষ্কার হবে যে নেশাগ্রস্ত ছিল কিনা এই ছাত্রী। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে নো এক্সটার্নাল ইনজুরি, অর্থাৎ কোন রকম ইনজুরি মার্ক তার দেহেতে নেই। ইনকোয়েস্ট রিপোর্টে তা আগেই স্পষ্ট হয়েছিল এবং পিএম রিপোর্টেও তা পুরোপুরিভাবে স্পষ্ট হলো। কোন রকম এক্সটার্নাল মার্ক তার বডিতে নেই এবং জলে ডোবার কারণেই মৃত্যু। অ্যালকোহল ছিল কিনা সেই বিষয়টা জানার জন্য কিন্তু ইতিমধ্যেই তার ভিজেরা কালেক্ট করা হয়েছে। সেই রিপোর্ট এলেই কিন্তু এই বিষয়টা কার্যত পরিষ্কার হবে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। যাদবপুরে ছাত্রী মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট এবং সেখানে জলে ডুবেই মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, তবে ওই ছাত্রী নেশাগ্রস্ত ছিল কিনা সেটা পরিষ্কার নয়। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।